আসসালামু আলাইকুম বন্ধুরা, হেডফোন কানে লাগিয়ে নিন, আলো একটু কমিয়ে দিন, কারণ আজকের গল্পগুলো শুনলে একাকিত্ব আর নীরবতাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় ভয়। আমি আরাফাত, আর এই মুহূর্তে আপনারা শুনছেন বাংলা ভূতের ভিডিও ইউটিউব চ্যানেল। আজকের এই এপিসোডে একটি নয়, দুটি নয়, আপনারা শুনতে চলেছেন টানা 3টি সত্যিকারের ভয়ঙ্কর ভৌতিক গল্প, যে গল্পগুলো শেষ হলে পেছনে তাকাতে ইচ্ছে করবে, কিন্তু তাকানোর সাহস হবে না। তাই আর দেরি নয় বন্ধুরা, চুপচাপ বসে পড়ুন, নিঃশ্বাসটা একটু সামলে নিন, কারণ এখনই শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প। শীতের এক কুয়াশাচ্ছন্ন সকাল। মাওলানা জুনায়েদ হুজুর তার ঘরে জায়নামাজে বসে তসবিহ পাঠ করছিলেন। ঘরের এক কোণে একটি মোমবাতি টিমটিম করে জ্বলছে, যা থেকে অদ্ভুত এক ম্লান আলো সারা ঘরে ছড়িয়ে পড়েছে। এমন সময় আতঙ্কিত এক ব্যক্তি, রিফাত সাহেব, হুজুরের কাছে এসে কান্নায় ভেঙে পড়লেন। তার 15 বছরের কিশোরী কন্যা আয়েশা এক ভয়াবহ পরিস্থিতির শিকার। ঘটনার শুরু হয় জয়পুরহাটে একটি বিয়ের অনুষ্ঠানে। আয়েশাকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে পাওয়া যায় গ্রামের শেষ প্রান্তে এক নির্জন পুকুরের পাড়ে অচেতন অবস্থায়। সেখান থেকে গাজীপুরে ফিরে আসার পর আয়েশা আর স্বাভাবিক নেই। সে সারা দিন অন্ধকার ঘরে একা বসে থাকে, আয়নার দিকে তাকিয়ে বিড়বিড় করে এবং মাসের পর মাস গোসল করে না। রিফাত সাহেব আরও শিউরে উঠে জানালেন এক বীভৎস দৃশ্যের কথা। গত শুক্রবার রাতে তিনি ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখেন আয়েশা ফ্রিজ থেকে কাঁচা মাছ এবং মাংস বের করে পিশাচের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমনকি গরুর শক্ত হাড়গুলো সে কড়মড় করে চিবিয়ে গিলে ফেলছে। মেয়ের চোখের সেই অমানুষিক চাহনি দেখে রিফাত সাহেব ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হুজুর তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বুঝতে পারলেন আয়েশার ওপর কোনো সাধারণ উপদ্রব নয়, বরং তাকে কবজা করে নিয়েছে এক নয়, মোট 14টি ভয়ঙ্কর আশিক জিন। মাওলানা জুনায়েদ হুজুর তার 7টি অনুগত আলেম জিনকে নিয়ে আয়েশাদের বাসায় পৌঁছলেন। আয়েশার ঘরে পা রাখা মাত্রই এক প্রচণ্ড ঠান্ডা বাতাস পুরো ঘরকে হিমশীতল করে তুলল। আয়েশা, যে কিনা কিছুক্ষণ আগেও শান্ত ছিল, হুজুরকে দেখা মাত্রই অমানুষিক এক চিৎকারে ফেটে পড়ল। তার কণ্ঠস্বর বদলে গেছে, মনে হচ্ছে অনেকগুলো পুরুষ ও নারী আত্মা একসাথে গালিগালাজ করছে। হুজুর যখন রুকাইয়ার আয়াত পড়া শুরু করলেন, তখন ঘরের ভেতর এক অদৃশ্য ঘূর্ণিঝড় শুরু হলো। দেওয়ালের ছবিগুলো কাঁপতে লাগল এবং জানালাগুলো সজোরে আছাড় খেতে লাগল। হুজুর বুঝতে পারলেন এই 14টি জিন শুধু আয়েশাকে পছন্দই করেনি, তারা তাকে পুরোপুরি গ্রাস করতে চায়। আয়েশা বাতাসের মধ্যে অদ্ভুতভাবে নড়াচড়া করতে লাগল, যেন কেউ তাকে অদৃশ্য সুতো দিয়ে টেনে ধরছে। তদন্তের এক পর্যায়ে হুজুরের অনুগত জিন ইব্রাহিম এক ভয়ঙ্কর তথ্য নিয়ে এলো। জানা গেল শুধু ওই 14টি আশিক জিনই নয়, আয়েশার ওপর তার আপন ফুপু প্রতিহিংসার বশবর্তী হয়ে কুফরির মাধ্যমে আরও 10টি জিন চালান দিয়েছে। কারণ ছিল আয়েশার সাথে ফুপুর নেশাগ্রস্ত ছেলের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা। সব মিলিয়ে 24টি পিশাচ সমতুল্য জিন আয়েশার শরীরে বাসা বেঁধেছে। হুজুর বুঝতে পারলেন এই লড়াই সহজ হবে না। তিনি রিফাত সাহেবকে নির্দেশ দিলেন সবাইকে নিয়ে অবিলম্বে জয়পুরহাটের সেই অভিশপ্ত পুকুর পাড়ে যেতে, কারণ জিনদের মূল আস্তানা সেখানেই। জয়পুরহাটের সেই অভিশপ্ত পুকুর পাড়ে যখন গভীর রাতে আসর বসানো হল, তখন চারিদিক এক মৃত্যুশীতল নিস্তব্ধতায় ঢাকা। হুজুর আয়েশাকে বৃত্তের মাঝে বসিয়ে যখন উচ্চস্বরে কালাম পড়া শুরু করলেন, তখন আকাশ চিরে এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হল। আয়েশা বসা অবস্থায় মাটি থেকে শূন্যে কয়েক হাত ওপরে ভাসতে শুরু করল। তার চোখ দুটো উল্টে গিয়ে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। হুজুরের নির্দেশে আগে থেকেই 14টি মোরগ ও 2টি কালো ছাগল প্রস্তুত রাখা হয়েছিল।
জিনদের লোভ দেখানোর জন্য বৃত্তের চারপাশে মিষ্টি ছড়িয়ে দেওয়া হলো। ঠিক যখনই অতৃপ্ত সেই অশরীরী আত্মাগুলো পশুর শরীরের ভেতরে প্রবেশ করল, অমনি হুজুর গর্জে উঠে নির্দেশ দিলেন, জবাই করো। ১৬ জন লোক বিসমিল্লা বলে একসাথে পশুগুলোর গলায় ছুরি চালিয়ে দিল। তখনই ঘটল সেই লোমহর্ষক দৃশ্য। পশুগুলোর গলা দিয়ে স্বাভাবিক লাল রক্ত নয়, বরং আলকাতরার মতো কুচকুচে কালো রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগল। একই সময়ে গ্রামের মানুষ দেখল পুকুর পাড়ের সেই প্রাচীন বটগাছ ও তেঁতুল গাছগুলো কাটার সময় সেখান থেকেও মানুষের রক্তের মতো তরল ঝরছে। আয়েশা এক শেষ আর্তনাদ করে মাটিতে আছড়ে পড়ল এবং জ্ঞান হারাল। দীর্ঘ লড়াই শেষে পিশাচগুলো থেকে আয়েশা মুক্তি পেল। হুজুর দেখতে পেলেন তার চারপাশে তার 7টি আলেম জিন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা সুস্থ হলেও সেই রাতের বিভৎস কালো রক্তের দাগ আর বাতাসের সেই হাড় কাঁপানো চিৎকার আজও গ্রামের মানুষের মনে আতঙ্ক জাগায়। তো বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের এই ভয়ানক গল্পটি শুনছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব কিংবা ফলো না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব ও ফলো করে নিন, কারণ সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর, আরও গা ছমছমে গল্প। আমাদের সঙ্গেই থাকুন। 2007 সালের কথা। খুলনার এক নিঝুম এলাকায় একটি পুরনো একতলা বাড়িতে ইয়াসমিন তিথিদের পরিবার থাকতে শুরু করে। বাড়িটি ছিল পুরনো আমলের, লম্বা বারান্দা, সোজা দুটো বড় ঘর আর সামনে আধো অন্ধকার একটা উঠান। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু গোলমাল শুরু হলো রাতের গভীরতা বাড়লে। তিথির বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন, ফিরতে মাঝরাত হয়ে যেত। একদিন রাত 1:30টার দিকে তিনি যখন একা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন, হঠাৎ শুনলেন বাইরে বারান্দায় খুব মৃদু কিন্তু সুমধুর নূপুরের শব্দ। কেউ যেন খুব ধীর লয়ে বারান্দার এক মাথা থেকে অন্য মাথায় হেঁটে বেড়াচ্ছে। প্রথমে তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু রাত যত বাড়তে লাগল শব্দের তেজও পাল্লা দিয়ে বাড়তে শুরু করল। কৌতূহল আর ভয় নিয়ে তিনি একদিন টর্চ ছাড়াই চুপি চুপি বারান্দার দরজাটা খুললেন। বাইরের আবছা অন্ধকারে তিনি দেখলেন বারান্দার গ্রিলের ওপাশে একটা অস্পষ্ট ধবধবে সাদা অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লোকটির শরীরের রক্ত হিম হয়ে গেল যখন তিনি দেখলেন অবয়বটির কোনো নির্দিষ্ট মুখাবয়ব নেই, কেবল একজোড়া জলজলে দৃষ্টি তার দিকে নিবদ্ধ। তিনি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সেই রাতে তিথির ছোট বোনটি কোনো কারণ ছাড়াই অমানুষিক চিৎকার করে কাঁদতে শুরু করে, যেন কোনো অদৃশ্য আততাই তাকে স্পর্শ করছে। পরের দিনগুলোতে সেই আতঙ্ক আরও ঘনীভূত হল। নূপুরের সেই সুমধুর শব্দ এখন আর মৃদু নেই, বরং তা অশুভ খটখট শব্দে রূপান্তরিত হয়েছে। একদিন গভীর রাতে তিথির মা ওয়াশরুমে গিয়ে ভয়ে চিৎকার করে উঠলেন। তিথির বাবা দৌড়ে গিয়ে যা দেখলেন তা কোনো স্বাভাবিক প্রাণীর কাজ হতে পারে না। ওয়াশরুমের সারা দেয়ালে, মেঝে থেকে ভেন্টিলেটর পর্যন্ত লাল রঙের কতগুলো পায়ের ছাপ। ছাপগুলো অনেকটা বিড়ালের পায়ের মতো হলেও সেগুলো আকারে বিশাল এবং মানুষের হাতের তালুর মতো ছড়ানো। সবচেয়ে লোমহর্ষক ব্যাপার হলো ভেন্টিলেটরটি এতটাই ছোট ছিল যে সেখান দিয়ে একটা ইঁদুরও প্রবেশ করা অসম্ভব। অথচ দেয়াল বেয়ে সেই রক্তবর্ণের ছাপগুলো এমনভাবে উঠে গেছে যেন কেউ উল্টো হয়ে দেয়াল বেয়ে ছাদে উঠে গেছে। পরদিন পাড়া প্রতিবেশীরা এক ভয়াবহ তথ্য দিলেন। তারা জানালেন গভীর রাতে তারা প্রায়ই এই বাসার ছাদের ওপর আগুনের গোলককে এক পাশ থেকে অন্য পাশে ছুটে বেড়াতে দেখেন। আতঙ্কিত তিথির মা বাড়িওয়ালি নানিকে ডেকে সব দেখালে তিনি কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। তিনি কেবল কাজের লোক পাঠিয়ে ছাপগুলো মোছার ব্যবস্থা করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, জলজ্যান্ত সেই লাল ছাপগুলো কোনোভাবেই পুরোপুরি মুছল না, বরং দেয়ালের চুন বালি খসে পড়তে লাগল, যেন ছাপগুলো দেয়ালের ভেতরে গেঁথে গেছে। বাসা ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তিথির বাবা মা, কিন্তু বাড়িওয়ালি নানি হঠাৎ নরম হয়ে অনুরোধ করলেন বাড়িটি মেরামত করে দেওয়ার। মিস্ত্রিরা যখন ছাদ মেরামতের কাজ শুরু করল,
তখন উপদ্রব কয়েক গুণ বেড়ে গেল। সন্ধ্যার পর মনে হতো ছাদের অপর থেকে কেউ ভারী বস্তা আছাড় দিচ্ছে। ধপধপ শব্দে পুরো ছাদ কাঁপত, যেন অশরীরী কোনো শক্তি তাদের উপস্থিতিতে প্রচণ্ড ক্ষুব্ধ। অবশেষে নানি একজন প্রবীণ হুজুর নিয়ে আসলেন। হুজুর বাড়ির চারপাশটা ঘুরে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু গলায় জানালেন, এই বাড়িটি যেখানে তৈরি হয়েছে সেখানে কয়েক পুরুষ আগে এক ঘন বাঁশঝাড় ছিল এবং সেখানে কিছু অপঘাতে মরা মানুষকে কবর দেওয়া হয়েছিল। সেই অতৃপ্ত আত্মাগুলো বা দুষ্টু জিন এই পুরনো ভিটার মায়া ছাড়তে পারছে না। তারা যখনই বাড়িতে কোনো পরিবর্তনের চেষ্টা করে, সেই অশুভ শক্তিরা আক্রমণাত্মক হয়ে ওঠে। হুজুর অনেকক্ষণ ধরে দোয়া কালাম পড়ে বাড়িটি বন্ধ করে দিলেন। সেই রাতে এক বিকট বাতাসের ঝাপটা বাড়ির ওপর দিয়ে বয়ে গেল এবং তারপর সবকিছু অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। নূপুরের সেই শব্দ চিরতরে থেমে গেল ঠিকই, কিন্তু তিথিরা যখন 2011 সালে সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনও ওয়াশরুমের সেই দেয়ালে ঝাপসা হয়ে থাকা রক্তবর্ণের পায়ের ছাপগুলো তাদের মনে করিয়ে দিচ্ছিল সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তো বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের এই ভয়ানক গল্পটি শুনছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব কিংবা ফলো না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব ও ফলো করে নিন, কারণ সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর, আরও গা ছমছমে গল্প। আমাদের সঙ্গেই থাকুন। 2019 সালের শেষ দিককার কথা। মিরপুরের একটি 3তলা বাড়িতে মা আর ছোট বোন নিশির সাথে থাকত তানিয়া। বাবা চাকরির কারণে ঢাকার বাইরে থাকতেন। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ তানিয়া লক্ষ্য করল তার মা কেমন যেন বদলে যাচ্ছেন। সারাক্ষণ কি যেন ভাবেন, আর মাঝে মধ্যেই বলেন, তানিয়া, রাতে রান্নাঘরে কিসের যেন শব্দ হয়, মনে হয় কেউ বাসনপত্র নাড়াচাড়া করছে। তানিয়া বিষয়টাকে পাত্তা না দিয়ে ইঁদুরের উপদ্রব বলে উড়িয়ে দিত। 10 ডিসেম্বরের এক তপ্ত দুপুর, মা গিয়েছেন খালার বাসায়। তানিয়া তার রুমে গান শুনছে। এমন সময় ছোট বোন নিশি এক দৌড়ে ঘরে ঢুকে তানিয়াকে জড়িয়ে ধরল। নিশির মুখ ফ্যাকাশে, শরীর থরথর করে কাঁপছে। সে ফিসফিস করে বলল, আপু, রান্নাঘরে আম্মু দাঁড়িয়ে কাস্টার্ড কাটছে। তানিয়া অবাক হয়ে বলল, কি আবল তাবল বকছিস? আম্মু তো 1 ঘন্টা আগে বের হয়ে গেছে, আমি নিজে বাইরে থেকে তালা লাগিয়েছি। নিশি কান্নার স্বরে জিদ ধরল যে সে নিজের চোখে আম্মুকে দেখেছে, একই শাড়ি, একই রকম দেখতে, কিন্তু মা কেন যেন তার দিকে খুব স্থির ও হিমশীতল দৃষ্টিতে তাকিয়েছিলেন। তানিয়া সাহস সঞ্চয় করে নিশিকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াল। দরজার সামনে পৌঁছতেই ভেতর থেকে ভেসে এলো কাঁচের বাসন ভাঙার এক তীব্র শব্দ। তানিয়া দরজার আড়াল থেকে উঁকি দিয়ে যা দেখল, তাতে তার কলিজা শুকিয়ে গেল। দেখল তাদের মা রান্নাঘরে দাঁড়িয়ে চুলায় চায়ের পানি গরম করছেন। তানিয়াকে দেখে মা এক অদ্ভুত যান্ত্রিক হাসি দিয়ে বললেন, তানিয়া, চা খাবি? তানিয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মা তো খালার বাসায়, তবে এই নারীকে? সে কোনো মতে নিশিকে টেনে হিঁচড়ে নিজের রুমে নিয়ে এসে ভেতর থেকে দরজা আটকে দিল। কাঁপতে থাকা হাতে সে তার মাকে ফোন করল। 3 বার রিং হওয়ার পর ওপাশ থেকে মা ফোন ধরলেন। তানিয়া কোনো মতে ফিসফিস করে জিজ্ঞেস করল, মা, তুমি কোথায়? মা স্বাভাবিক গলায় উত্তর দিলেন, আমি তো মাত্র বাসে উঠলাম রে, এখনও রাস্তার জ্যামে আটকে আছি। কেন রে? তানিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে মাকে কাঁদতে কাঁদতে বলল, মা, আমরা তো এইমাত্র তোমাকে রান্নাঘরে চা বানাতে দেখলাম, তুমি আমাদের সাথে কথা বললে। ফোনের ওপাশে মা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। তারপর তার গলা ভয়ে ভারী হয়ে এলো। তিনি বললেন, তানিয়া, 1 মুহূর্তের জন্য দরজা খুলবি না, যা পারিস দোয়া পড়, আমি এখনই ফিরছি। ঠিক সেই মুহূর্তে তানিয়াদের ঘরের দরজায় টোকা পড়ল। বাইরে থেকে একদম অবিকল মায়ের কণ্ঠস্বর ভেসে এলো, শান্ত কিন্তু কেমন যেন প্রাণহীন। তানিয়া, দরজাটা খোল মা, আমি তোদের জন্য চা এনেছি। কেন ভয় পাচ্ছিস? আমি তো তোদের মাই। দরজার ওপাশে থাকা সেই জিনিসটি ক্রমাগত দরজার হ্যান্ডেল ঘোরাতে শুরু করল। তানিয়া আর নিশি দরজার এক কোণে কুঁকড়ে বসে রইল। হঠাৎ দরজার ওপাশের কণ্ঠস্বর বদলে যেতে শুরু করল।
সেই নারী কণ্ঠটি এখন এক গম্ভীর আর অদ্ভুত ঘর ঘরে আওয়াজে রূপান্তরিত হয়েছে, যা শুনে মনে হচ্ছিল কোনো হিংস্র পশুর গোঙানি। রাত প্রায় 10টা। প্রায় 1 ঘন্টা দরজার ওপাশে সেই বিভীষিকাময় আঁচড় আর গোঙানি চলার পর হঠাৎ পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। তানিয়া জানালার ফাঁক দিয়ে দেখল গেট দিয়ে তার মা ব্যাগ হাতে হাঁপাতে হাঁপাতে ঢুকছেন। দ্রুত নিচে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল তারা। মা কোনো কথা না বলে সোজা রান্নাঘরের দিকে ছুটলেন। সেখানে গিয়ে যা দেখলেন তাতে 3 জনেরই রক্ত হিম হয়ে গেল। রান্নাঘরে কেউ নেই, অথচ গ্যাসের চুলায় ধিক ধিক করে আগুন জ্বলছে এবং কেটলিতে রাখা চা থেকে ধোঁয়া উঠছে। ঘর জুড়ে মৌরি আর পচা রক্তের এক মিশ্র গন্ধ ছড়িয়ে আছে। মা তখন আর কিছু লুকাতে পারলেন না। তিনি জানালেন এই বাড়িটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আগে এক খিটখিটে স্বভাবের বুড়ো লোক একা থাকতেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একদিন এই রান্নাঘরটিতেই তার রহস্যময় মৃত্যু ঘটে। কেউ বলে তিনি আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলে কোনো অতৃপ্ত আত্মা তাকে হত্যা করেছিল। সেই থেকে এই বাড়িতে এক অশুভ হামজাদ বা ছায়া আত্মা বাস করে, যে বাড়ির মানুষের রূপ ধরে তাদের বিভ্রান্ত করে। মা দ্রুত পবিত্র পানি দরজার চারপাশ দিয়ে ছিটিয়ে দিলেন। তিনি সতর্ক করে দিলেন যে ভয়কে শক্তি দিস না তানিয়া, ভয় পেলে ওরা আরও শক্তিশালী হয়। কিন্তু এর পরের রাতগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল। নিশি প্রায়ই দেখত অন্ধকারের কোণে সেই দীর্ঘকায় ছায়াটি দাঁড়িয়ে আছে। এমনকি একদিন তানিয়া ঘুম ভেঙে দেখল তার বিছানার ঠিক মাথার কাছে সেই ছায়াটি নিচু হয়ে তার দিকে জলজলে চোখে তাকিয়ে আছে। তারা আজও সেই বাসায় আছে, কিন্তু অন্ধকার নামলেই রান্নাঘর থেকে ভেসে আসা সেই অদৃশ্য চায়ের গন্ধ আর অমানসিক দীর্ঘশ্বাস তাদের মনে করিয়ে দেয় তারা এই বাড়িতে একা নয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালোর পথেই থাকবেন। আর যদি এখনও আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব কিংবা ফলো না করে থাকেন, তাহলে অবশ্যই করে নেবেন। সঙ্গেই থাকবেন আমাদের এই ভয়ঙ্কর কিন্তু আপন যাত্রায়। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।